হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহিনুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি সলিউশন নিয়ে। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে অধ্যায় 4-এর বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করে আসছি। প্রথম ভিডিওতে আমরা ওয়েবসাইট সম্পর্কে জেনে আসছি এবং ইউআরএল সম্পর্কে জেনে আসছিলাম, এবং সেকেন্ড লেকচারে আপনার আইপি অ্যাড্রেস সম্পর্কে জেনে আসছেন। তো আজকে ক্লাসে আমরা মোটামুটি ভাবে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আজকে আমরা ডোমেইন নেম সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, তো বিষয়টা হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টার 4-এর 3য় নাম্বার লেকচারে আছি। আজকের ক্লাসে আমাদের মূল টপিকটা হচ্ছে ডোমেইন নেম। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ডোমেইন নেম বিষয়টা কি, ডোমেইন নেম সম্পর্কে তো আমরা কি জানি সেই বিষয় নিয়ে প্রথমে একটু কথা বলি। তো দেখেন, এই ডোমেইন নেম বলার পূর্বে আমরা একটা উদাহরণ দিই। যেমন ধরেন হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনে খেয়াল করে দেখবেন যে হাজারো হাজারো ফোন নাম্বার আছে, আপনার অসংখ্য বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনদের নাম্বার আছে আপনার মোবাইলে। এখন কথা হচ্ছে এই মোবাইল নাম্বারগুলো কিন্তু প্রতিটার এগেনস্টে একটা নাম দিয়ে সেভ করে রাখছেন। অর্থাৎ আপনি কিন্তু কখনোই আপনার যে বন্ধু বা বান্ধবীকে ফোন দিতে চাচ্ছেন তার নাম্বার কখনোই আপনি কিন্তু মনে রাখতে পারবেন না বা মনে রাখেন না। সেই ক্ষেত্রে আপনি কি করেন, নাম্বারটাকে কনভার্ট করেন একটা নামের মাধ্যমে। অর্থাৎ নাম্বারটাকে আমি সেভ করি একটা নাম দিয়ে আমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে। কিন্তু আমি যখন তাকে ফোন দিব তখন কিন্তু আমি কখনোই ওই সার্চ করার সময় তার নাম দিয়ে সার্চ করি, কখনো কিন্তু নাম্বার দিয়ে সার্চ করি না। অর্থাৎ এর মানে কি? এর মানে হচ্ছে এই যে একটা বড় নাম্বার 11 ডিজিটের যে নাম্বার, এই নাম্বারটা আমরা কি করতে পারি না, মনে রাখতে পারি না। এই মনে না রাখতে পারার কারণে আমরা এই নামটাকে এই নাম্বারটাকে একটা নাম দ্বারা সেভ করি। সেম একইভাবে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে যদি আমরা এখন আজকের ক্লাসে উদাহরণ দিই, সেই বিষয়টা কীরকমভাবে দাঁড়াবে। আমরা লাস্ট ক্লাসে আইপি অ্যাড্রেস সম্পর্কে জেনে আসছিলাম। আপনারা জিনিস খেয়াল করে দেখেন, আইপি অ্যাড্রেস সম্পর্কে যখন জেনে আসছিলাম তখন একটা বিষয় ছিল যে আইপি অ্যাড্রেসটা কী ছিল। আইপি অ্যাড্রেসটা ছিল হচ্ছে একটা নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রতিটা কম্পিউটারকে শনাক্ত করতে পারি যে হ্যাঁ এই ওয়েবসাইটটা এই কম্পিউটারের মধ্যে আছে বা এই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারছি। সো বিষয়টা হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের এগেনস্টেই একটা নাম্বার আছে, কিন্তু কথা হচ্ছে আমরা কখনোই কিন্তু কি করতে পারি না, নাম্বারটাকে মনে রাখতে পারি না। সে কারণে আমরা কি ব্যবহার করব, নাম্বারের পরিবর্তে ডোমেইন নেম ব্যবহার করব। সো আইপি অ্যাড্রেসের যে নাম্বার, সেই নাম্বারের পরিবর্তে যে মনে রাখার জন্য যে নামটা আমরা ব্যবহার করবো তাকে আমরা কি বলবো, ডোমেইন নেম বলবো। সো আমি আবারও বলি সংখ্যাটা কি, আইপি অ্যাড্রেসের নাম্বার ভিত্তিক মাধ্যমে তৈরি করা বা নাম্বারের মাধ্যমে তৈরিত আইপি অ্যাড্রেস মনে রাখার জন্য, নাম্বারের মাধ্যমে তৈরিকৃত আইপি অ্যাড্রেসকে মনে রাখার জন্য নামের সংখ্যার পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় তাকেই ডোমেইন নেম বলে। ওকে, তো বিষয়টা হচ্ছে সাপোজ একটা ডোমেইন নেমের উদাহরণ আমরা যদি জানার চেষ্টা করি। ডোমেইন নেমের উদাহরণ হচ্ছে আমরা ফার্স্ট যে লেকচার দিয়েছিলাম চ্যাপ্টার 4-এ, তখন আপনাদেরকে ইউআরএল পড়াইছিলাম। সেই ইউআরএলের মধ্যে 4টা অংশ ছিল। একটা ছিল প্রোটোকল, একটা ছিল ডোমেইন নেম, একটা ছিল ডোমেইন নেম সার্ভার নেম বা হোস্ট নেম, 3 নম্বরে ছিল হচ্ছে ডিরেক্টরি পাথ বা ফোল্ডার নেম, আর 4 নম্বরে ছিল হচ্ছে ফাইল নেম বা এক্সটেনশন। তো একটা বিষয় হচ্ছে 2 নম্বর যে পার্টটা ছিল সেটা ছিল ডোমেইন নেম, হোস্ট নেম বা হচ্ছে সার্ভার নেম। সেই অংশটাকেই আমরা কি বলি, ডোমেইন নেমের অন্তর্ভুক্ত বলি। তো বিষয়টা হচ্ছে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণটা কি হতে পারে, উদাহরণটা হতে পারে www. ধরে নেন google.com, এর একটা উদাহরণ দিচ্ছি। তাহলে google.com শেষে আবার .bd আছে। তো ধরে নেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে আমরা, এটা কার ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইট। আমরা যারা ব্যবহার করি না কেন ইন্টারনেট, তারা সবাই গুগলে আমরা ব্যবহার করে আসি অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসাবে। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এটা একটা জাস্ট একটা নাম। এই নামের এগেনস্টে কিন্তু একটা কি আছে, আইপি অ্যাড্রেস আছে। সাপোজ এটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে, ধরে নেন যে এটার আইপি অ্যাড্রেস 147.110 ধরে নিচ্ছে আমি এটা, আর এটা হচ্ছে একটা ধরে নিলাম। তো বিষয়টা হচ্ছে ধরে নিই যে গুগলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এত। তো বিষয়টা হচ্ছে যদি ডোমেইন নেম তৈরি না হইতো তাহলে কি হইতো, আমাদেরকে এই আইপি অ্যাড্রেসটা মনে রাখতে হইতো। কিন্তু কথা হচ্ছে আইপি অ্যাড্রেসটা মনে রাখা কিন্তু পসিবল না। হয়তো বা আপনি শুধুমাত্র গুগলের জন্য হয়তো বা মনে রাখলেন, ওকে, কিন্তু ফেসবুক আছে, ইউটিউব আছে, তাছাড়া পৃথিবীতে হাজারো ওয়েবসাইট আছে। সবার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আলাদা করে আইপি অ্যাড্রেস মনে রাখতে হবে, সেটা কিন্তু ইম্পসিবল। তো সে কারণে এই নাম্বারটাকে মনে রাখার জন্য আপনি যে নাম্বার দিচ্ছেন তাকে আমরা কি বলবো, ডোমেইন নেম বলবো। অর্থাৎ আইপি অ্যাড্রেসকে মনে রাখার জন্য যে নাম দেওয়া হয় তাকে আমরা কি বলি, ডোমেইন নেম বলি। এখন একটা বিষয় হচ্ছে এই ডোমেইন নেমের বিষয়টা ইউনিক হইতে হবে। ইউনিক হইতে হবে মানে সবার জন্য কিন্তু আপনি 2টা ওয়েবসাইটের একই ডোমেইন নেম কখনো হতে পারেন না। অর্থাৎ একটা ওয়েবসাইটের ডোমেইন নেম আরেকটা ওয়েবসাইটের ডোমেইন নেমের সাথে সবসময় একটু আলাদা থাকবে। যেভাবে আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম যে আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেস একজনের আইপি অ্যাড্রেসের সাথে আরেকজনের আইপি অ্যাড্রেস কখনোই মিলবে না, সবসময় কি থাকবে, ইউনিক অবস্থায় থাকবে। তো কথা হচ্ছে www.google.com.bd এটাও একটা ডোমেইন নেম। এই ডোমেইন নেমটা কি হইতে পারবে না, অন্য কারো থাকতে পারবে না, শুধুমাত্র যে কম্পিউটারের জন্য আছে সেই কম্পিউটারের জন্য ডোমেইন নেমটা সেট থাকবে। এখন এই ডোমেইন নেম যে আরেকজন ব্যবহার করতে পারবে না, বা আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই সেই ডোমেইন নেম, যেই ডোমেইন নেম আমি চাচ্ছি সেই ডোমেইন নেমটাকে আদৌ
আদৌ অ্যাভেলেবল কিনা সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই ডোমেইন নেমের বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রতিষ্ঠান কাজ করে, সেটাকে আমরা বলি ডিএনএস। সেটাকে আমরা ডিএনএস বলি। ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম, ডোমেইন নেমিং সিস্টেম। ওকে, তো বিষয়টা হচ্ছে এই ডোমেইন নেমিং সিস্টেম বা ডিএনএস এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইটের নামটাকে, একটা ডোমেইনের নামটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে হ্যাঁ এই ওয়েবসাইটের এই নামটা, এই ডোমেইন নেমটা অ্যাভেলেবল আছে কিনা। ওকে, সো ডোমেইন নেম যে নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়, ডিএনএস বলা হয়। ডিএনএস এর পুরো হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। এখন আমরা এই ডোমেইন নেমটাকে একটু ভালো করে দেখি যে এই ডোমেইন নেমের মধ্যে আসলে এক্স্যাক্টলি কি কি অবস্থায় আছে, কি কি জিনিস রয়েছে, এবং এটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি যে এটাকে আরো কিভাবে বিস্তারিত আলোচনা করা যায়। দেখেন, একটা ডোমেইন নেমের মধ্যে সবার প্রথমে আছে কি www। তো বিষয়টা হচ্ছে www মানে আমরা অলরেডি জেনে আসছি, www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আমরা এই অধ্যায়ের প্রথম অংশে বিস্তারিত আলোচনা করে আসছিলাম যে www কিভাবে আসলো, কে আবিষ্কার করলো, এই যাবতীয় সব বিষয়। তো একটা ডোমেইন নেমের শুরুতে www থাকে, সেটাকে আমরা মোটামুটি ভাবে এখানে তাকে আমরা বলবো হোস্ট নেম। একে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হোস্ট নেম। ওকে, তো একটা ওয়েবসাইটের শুরুতে, ডোমেইন নেমের শুরুতে যে অংশ থাকে তাকে আমরা কি বলি, হোস্ট নেম বলি। এর পরবর্তী যে অংশটুকু আছে গুগল, এই গুগলটা হচ্ছে যে ওয়েবসাইটে আমি আছি সেই ওয়েবসাইটের নাম। সেই ক্ষেত্রে একে আমরা বলি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। এটাকে আমরা কি বলি, সেকেন্ড লেভেল ডোমেইন বলি। ওকে, এটা মনে রাখতে হবে। প্রথম অংশ যেটা সেটা হচ্ছে হোস্ট নেম, 2 নম্বর অংশ যেটা অর্থাৎ হোস্ট নেমের পরবর্তী যে পার্টটা থাকে সেটার মধ্যে গুগল থাকতে পারে, ইউটিউব থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে, সেই নামটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, বা এটাকে আমরা শর্ট করে বলতে পারি এসএলডি। এরপরে এই যে গুগলের পরে সেকেন্ড লেভেল ডোমেইনের পরে যে .com অংশটুকু আছে, এই .com অংশটাকে আমরা বলি হচ্ছে টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। তো বিষয়টা হচ্ছে টপ লেভেল ডোমেইনকে আমরা শর্ট করে বলতে পারি টিএলডি। ওকে, এটা মনে রাখেন। তো বিষয়টা হচ্ছে যে সেকেন্ড লেভেল ডোমেইনের মধ্যে আমরা তাকে এসএলডি, আর পরবর্তী অংশ যেটা আছে সেটাকে আমরা টপ লেভেল ডোমেইন বা টিএলডি বলি। আর পরবর্তী যে পার্টটুকু আছে সেটাও টপ লেভেল ডোমেইনের অংশ, সেটাও টপ লেভেল ডোমেইনের অংশ, তবে তাকে আমরা আলাদাভাবে আবার কান্ট্রি ডোমেইনও বলতে পারি। তো মনে রাখবেন, সেকেন্ড লেভেল ডোমেইনের পরবর্তী পুরো অংশটাকে টপ লেভেল ডোমেইন বলা হয়, কিন্তু শেষের অংশকে আলাদা করে আবার কি বলা হয়, কান্ট্রি ডোমেইনও বলা হয়। ওকে, সো আমরা এখন বোঝানোর চেষ্টা করি যে এই চারটা পার্টের মধ্যে কি কি আছে। সবার প্রথমে যে আছে হোস্ট নেম, সেটার মধ্যে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা আমরা সবাই জানি। যে হোস্ট করতেছে সেটাকে আমরা www বলতেছি। এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। যে ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইটে যে নাম, সেই নামটা থাকবে সেকেন্ড লেভেল ডোমেইনে। গুগলে থাকলে গুগল ওয়েবসাইটে থাকলে গুগল থাকবে, ফেসবুকের ওয়েবসাইটে থাকলে ফেসবুক থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ যেরকমভাবে আমরা বলতে চাচ্ছি। সো বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে দুটো পার্ট আছে, এই বিষয় নিয়ে একটু কথা বলি। যেমন পরবর্তী পার্টের মধ্যে সবার প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি। তো আমরা এই টিএলডি বলতে আমরা কি বুঝি, একটা জিনিস মনে রাখেন, এই টপ লেভেল ডোমেইন এর মানে দাঁড়ায় হচ্ছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের প্রকৃতি সম্পর্কে জানতে পারি। কি জানতে পারি, ওয়েবসাইটের প্রকৃতি, অর্থাৎ এই যে ওয়েবসাইটে আপনি আছেন সেই ওয়েবসাইটটা এক্স্যাক্টলি কিসের ওয়েবসাইট বা কিরকম ওয়েবসাইট, সেই বিষয়টা আপনি জানতে পারবেন টপ লেভেল ডোমেইনের মাধ্যমে বা ওয়েবসাইটের প্রকৃতির মাধ্যমে। তো আমরা কিছু উদাহরণ দেখি, কিছু এক্সাম্পল দেখি টপ লেভেল ডোমেইনের বা টিএলডি এর উদাহরণের মধ্যে। সবার প্রথমে যদি ধরেন যে এখানে যেটা দেওয়া আছে .com দেওয়া আছে, .com মানে কি আমরা সেটা বোঝানোর চেষ্টা করি। .com মানে হচ্ছে কমার্শিয়াল। .com কে যদি আমরা এক্সপ্লেইন করি সেটা মানে হচ্ছে কি হয়, কমার্শিয়াল হয়। তো বিষয়টা হচ্ছে কমার্শিয়াল বলতে আমরা কি বুঝি, কমার্শিয়াল বলতে আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বুঝি। ওকে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শেষে আমরা .com ব্যবহার করি। তো যেহেতু google.com, তো অবশ্যই এটা কি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, facebook.com বাণিজ্যিক প্রতিষ্ঠান, youtube.com একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। অর্থাৎ যে সকল ওয়েবসাইট বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় তাকে আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলি। তাদের ওয়েবসাইট শেষে সবসময় কি থাকবে, .com থাকবে। কিন্তু কথা হচ্ছে পৃথিবীর সকল ওয়েবসাইটে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তা কিন্তু না, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো অন্যান্য বিষয়েও কাজ করে। যেমন হতে পারে কোনো ওয়েবসাইটের শেষে আপনি দেখতে পারেন যে EDU থাকবে। এখন কথা হচ্ছে EDU মানে কি, EDU মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশন। তো বিষয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, যেমন কোনো একটা আপনার স্কুল বা কলেজের জন্য একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, সেই ওয়েবসাইটে শেষে অবশ্যই আপনাকে কি দিতে হবে, .edu দিতে হবে। যে ওয়েবসাইটটা যদি স্কুলের জন্য হয় বা কলেজের জন্য হয়, স্কুল বা কলেজের জন্য যে ওয়েবসাইটটা তৈরি হয় তার ওয়েবসাইটের শেষে শিক্ষা প্রতিষ্ঠানের যে ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন নেম সেটা থাকবে, অর্থাৎ .edu থাকবে। যেমন হতে পারে আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, শিক্ষা বোর্ডগুলো আছে, যেমন ঢাকা এডুকেশনাল বোর্ড
বিভিন্ন ধরনের বোর্ডের ওয়েবসাইটের শেষে দেখবেন .edu থাকে, যেমন ঢাকা education.edu.bd। ওকে, তাছাড়াও বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি বা স্কুল কলেজের জন্য ওয়েবসাইটের মধ্যেও এই .edu ব্যবহার করা হয়। তাছাড়া আরও কিছু টপ লেভেল ডোমেন থাকতে পারে, যেমন থাকতে পারে .gov মানে গভর্নমেন্ট বা সরকারি প্রতিষ্ঠান। তো সরকার যে সকল প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছে সেই প্রতিষ্ঠানের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, সেই প্রতিষ্ঠানের জন্য যদি ওয়েবসাইট তৈরি করা হয় তাকে আমরা .gov বলি। তো বিষয়টা হচ্ছে .gov মানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থাকতে পারে, বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা যে ওয়েবসাইটগুলো যে সরকার নিজে তত্ত্বাবধান করে তাকে ওয়েবসাইট শেষে .gov থাকে। ওকে, তাছাড়াও আরও কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে হচ্ছে .net মানে হচ্ছে নেটওয়ার্ক প্রতিষ্ঠান, অর্থাৎ যারা নেটওয়ার্ক প্রোভাইড করে তাদের ওয়েবসাইটের শেষে .net থাকবে, সিম্পল। তাছাড়া যদি ওয়েবসাইটের শেষে কখনো .org থাকে, org মানে হচ্ছে অর্গানাইজেশন বা সেবা সংস্থা, যে সকল ওয়েবসাইট যে সকল প্রতিষ্ঠান আপনাকে সেবা প্রদান করে থাকে তাদের ওয়েবসাইটের শেষে .org থাকবে। সাপোজ পুলিশের ওয়েবসাইটকে যদি কথা চিন্তা করি, পুলিশের ওয়েবসাইট শেষে .org থাকবে, কারণ পুলিশ একজন সেবা সংস্থা। তাছাড়া থাকতে পারে .mil মানে কি? mil মানে মিলিটারি, বা হচ্ছে মিলিটারি বলতে আমরা কি বুঝি? মিলিটারি বলতে আমরা এক্স্যাক্টলি সামরিক বাহিনীকে বুঝি, অর্থাৎ সামরিক বাহিনী বলতে আমাদের বাংলাদেশের যে সকল সামরিক বাহিনী আছে, সাপোজ হতে পারে বাংলাদেশ আর্মি, বিমান বাহিনী বা নৌবাহিনী, তাদের ওয়েবসাইটের শেষে .mil থাকে। সো এটা হচ্ছে কয়েকটা উদাহরণ। এরকম আরও অনেক ধরনের ডোমেন নেম থাকতে পারে, টপ লেভেল ডোমেন নেম থাকতে পারে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের প্রকৃতি সম্পর্কে জানতে পারবো যে এক্স্যাক্টলি ওয়েবসাইটটা আসলে কী ধরনের। ওকে, তো এইরকম উদাহরণ পরীক্ষায় আসতে পারে। তাছাড়া আপনাদের আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে এখানে যে পরবর্তী টপিক মানে পরবর্তী পার্টটা আছে, পরবর্তী পার্টটা হচ্ছে কান্ট্রি ডোমেন। আমরা কান্ট্রি ডোমেন সম্পর্কে যদি কিছু উদাহরণ জানি, তো বিষয়টা হচ্ছে কান্ট্রি ডোমেনটা আসলে এক্স্যাক্টলি কি? কান্ট্রি ডোমেনটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা আছেন সেই ওয়েবসাইটটা কোন দেশে সেই বিষয়টা আপনি জানতে পারবেন কান্ট্রি ডোমেনের মাধ্যমে। যেমন এখানে দেওয়া আছে .bd, তো বিষয়টা হচ্ছে .bd বলতে আমরা কি বুঝি? .bd বলতে আমরা বাংলাদেশকে বুঝি। তো সিম্পল, যে সকল ওয়েবসাইটের শেষে .bd থাকবে তাদেরকে আমরা বলবো যে এটা বাংলাদেশের প্রতিষ্ঠান বা বাংলাদেশের ওয়েবসাইট। তাছাড়া থাকতে পারে .in, এটা থাকা মানে হচ্ছে এটা কোন দেশের ওয়েবসাইট হবে, এটা হচ্ছে ইন্ডিয়া হবে। থাকবে হচ্ছে .pk থাকতে পারে, pk মানে হচ্ছে কি? pk মানে হচ্ছে পাকিস্তান। তাছাড়া থাকতে পারে হচ্ছে .us বলতে আমরা যুক্তরাষ্ট্র বুঝি, যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর হতে পারে হচ্ছে .uk বলতে আমরা যুক্তরাজ্য বুঝি। এখন কথা হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের দেশ আছে সব দেশের জন্য এই কান্ট্রি ডোমেনটা বরাদ্দ আছে। তো বিষয়টা হচ্ছে যে সব দেশের তো আমরা এখানে আর জানতে পারবো না, তবে কয়েকটা সম্পর্কে জানতে পারলে বাকিগুলো আপনারা ইজিলি বলতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো বিষয়টা হচ্ছে কান্ট্রি ডোমেনটা এক্স্যাক্টলি কেন ব্যবহার করা হয়? কারণ এক একটা রিজিয়নের জন্য, এক একটা জাতির জন্য, এক একটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা করে ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন গুগলের কথা যদি চিন্তা করেন, গুগল একটা সার্চ ইঞ্জিন, আপনি যদি google.com.bd যান অর্থাৎ গুগল বাংলাদেশটা ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু সার্চ করেন তাহলে আপনার সার্চ রেজাল্টের উপরে সবার প্রথমে বাংলাদেশের ওয়েবসাইটের মধ্যে কোথায় কোথায় সেই তথ্যটা আছে সেটা আপনাকে প্রদর্শন করবে। সেম একইভাবে ইন্ডিয়া যদি থাকেন .in থাকলে ইন্ডিয়ার কোন কোন ওয়েবসাইটে সেই তথ্যটা আছে সেই বিষয়টা আপনাকে দেখাবে, অর্থাৎ কান্ট্রি ডোমেনের মাধ্যমে ওয়েবসাইটে কোন দেশে সেই বিষয়টা আমরা সম্পর্কে জানতে পারবো। তো বিষয়টা হচ্ছে আজকে ক্লাসে আমরা মোটামুটিভাবে ডোমেন নেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।